মির্জাপুর 0 আওয়ার শুরু করার আগে যে সকল মানুষ নেপালের এই আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন এবং মৃত্যু হয়েছে, 22 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত, এবং 384 জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে 93 জন নেপালি এবং 291 জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের প্রতি গভীর উদ্বেগ জানাচ্ছি। যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যারা নিখোঁজ রয়েছেন তারা যেন দ্রুত খুঁজে বের করা যায়, তাদেরকে ফিরে পাবে তাদের আত্মীয় স্বজন, সেই কামনা করছি। একই সঙ্গে পাকিস্তানে যে 15 জন শিশু এবং তারা একদম সদ্য ভূমিষ্ঠ শিশু মারা গিয়েছেন, তাদের প্রতিও, তাদের পরিবারের বাবা মা এবং তাদের জন্য আমার দোয়া রইল। ইসমাইল মির্জাপুর 0 আওয়ারে আজকে আমাদের বিষয় সংবিধান সংশোধন এবং সংস্কার। সংবিধান সংশোধন এবং সংস্কার। এটা এই কারণে আজকের এই বিষয়, কারণ আগামীকাল, অর্থাৎ আসলে আগামীকাল মানে আজকে আমরা আজকের দিনে শুরুই হয়েছে, সেটি এই সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে এবং এই তৃতীয় অধিবেশন খুব সংক্ষেপে হবে, হয়তো 5, 7, 10 দিন, 9 দিন এরকম হতে পারে। 6টি বিল উত্থাপন হবে। সেই 6টি বিলের মধ্যে রয়েছে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের বিল রয়েছে, সেখানে গুম সংক্রান্ত একটি বিল রয়েছে। একই সঙ্গে রয়েছে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনিত একটি বিল। এটি গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026। এটি একটি গুরুত্বপূর্ণ বিল। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এবং আরও বেশ কয়েকটি, আরও 4টি বিল রয়েছে, তবে এই 2টি গুরুত্বপূর্ণ। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তবে এই সংসদে হয়তো জুলাই সনদ নিয়ে কিছু কথা হতে পারে, ইস্যু ভিত্তিক বেশ কিছু আলোচনা হতে পারে, যে কারণে আবারও সংবিধান সংশোধন এবং সংস্কার এই বিষয় নিয়ে আলোচনায় শুরু করলাম। আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য, ঢাকা 16 থেকে নির্বাচিত অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শিরোনাম দেখে আসবো, দর্শক শিরোনাম দেখে আলোচনা শুরু করব। তিব্বতে ভূমিকম্পের পর হিমধসে হ্রদ বিস্ফোরণ, আকস্মিক বন্যায় নেপালে ভয়াবহ বিপর্যয়, প্রাণহানি বেড়ে 95, নিখোঁজ প্রায় 400। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল, উঠতে পারে 6টি বিল। সংবিধান সংশোধনে বিরোধী দল অংশ নেবে, আশা চিফ হুইপের। আইন শৃঙ্খলার রাতারাতি উন্নয়ন সম্ভব নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশের বর্তমান সরকারের কৃতিত্ব। ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে, মন্তব্য আইনমন্ত্রীর। ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। লং মার্চে দাবি আদায় না হলে বিএনপির সামনে আরও একটি জুলাই অপেক্ষায়, হুঁশিয়ারি নাহিদের। মেন্টু রোডে 11 দলীয় জোটের বৈঠক। এবং রাজধানী সহ দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, মিলাদ মাহফিল, যশনে জুলুসের বিশাল আয়োজন। শুনছিলেন শিরোনাম। দর্শক, আমার কাছে যে কাগজটি ছিল সেটি কিছুক্ষণ আগে আপনার শিরোনামে শুনলেন যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা নেপালে 95 জন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা আলোচনা শুরু করব। আমি একটু সুলতান মাহমুদ আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো, এটি খুব সংক্ষিপ্ত একটি অধিবেশন হবে এবং 6টি বিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো গুম সংক্রান্ত যে বিলটি, এবং আরেকটি আছে সম্পত্তি হস্তান্তর। এটি বাবা মা
বেঁচে থাকতে যাতে তাদের সম্পত্তি ভোগ দখল করতে পারে, অর্থাৎ আমাদের চরিত্রের মধ্যে যে সন্তানদের চরিত্রের মধ্যে আমরা অনৈতিকতা চরম পর্যায়ে যা গিয়েছে সেটার একটা ফলশ্রুতি হলো এই আইন, যে সম্পদ লিখে দিলেই বাবা মা আর প্রয়োজন পড়ে না। যাই হোক, এটি নিয়ে হয়তো বা পরে আমরা বিস্তারিত বলবো, তবে গুম সংক্রান্ত এই বিলটি নিয়ে আলোচনা হতে পারে এবং সংবিধান সংশোধন এবং সংস্কার, কারণ আজকে চিফ হুইপ বলেছেন যে এখনও কিন্তু 17 সদস্যের কমিটিতে বিরোধী দল অর্থাৎ জামাত ইসলামী তাদের 5 সদস্যের নাম দেয়নি। 5 সদস্য জামাত ইসলামী থেকে, 7 সদস্য বিএনপি থেকে এবং ছোট ছোট দল থেকেও সদস্যরা থাকবেন। আপনি আপনার স্বাধীন মতামত দেন যে আসলে এই বিষয়টা এত দূর আসছে কেন, এটা নিয়ে আসলে কি বিএনপি জামাত ইসলামীকে রাজনীতি করতে দিচ্ছে নাকি জামাত ইসলামী রাজনীতি করছে? আসলে এটা তো একটা মীমাংসিত বিষয় ছিল নাকি না মীমাংসিত বিষয় ছিল না? ধন্যবাদ। আলোচনা শুরু করবার আগে আমার আজকের যিনি সহ আলোচক আছেন জাতীয় সংসদের সংসদ সদস্য, তাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। যে প্রসঙ্গটি আপনি এনেছেন, বিএনপি জামায়াত ইসলামীকে রাজনীতি করবার সুযোগ করে দিচ্ছে কিনা বা বিতর্ক তৈরি করবার সুযোগ করে দিচ্ছে কিনা, দেখেন বাংলাদেশের ইতিহাসে আজকের এই 54 বছরের যে বাংলাদেশ, সেই ইতিহাসে কে কাকে রাজনীতি করবার সুযোগ করে দেয়? রাজনীতি কিন্তু কেউ কাউকে সুযোগ করে দেয় না। সুযোগ করে দেওয়ার যে রাজনীতি, সেটি কিন্তু আমরা গত 17 বছরে দেখেছি যে কে কাকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে এবং দিচ্ছে না। এই যে না দেওয়ার যে পরিণতি, সেটি কিন্তু আমরা দেখেছি যে 24-এর যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু আপনি আজকে যে প্রশ্ন করলেন যে জামায়াত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে কিনা, জামায়াত ইসলামী নিজস্ব স্বকীয়তায় তার জন্ম হয়েছে, নিজস্ব প্রয়োজনে বাংলাদেশে তার বিকাশ হয়েছে, রাজনীতি করেছে। তাদের যে রাজনীতির যে দর্শন বা তাদের যে উত্থান, তাদের যে চড়াই উতরাই, সেখানটাতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট খুঁজেছে বা ভিন্ন ভিন্ন রাজনৈতিক বাস্তবতা খুঁজেছে অন্যান্য দলগুলো। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল যদি আমরা বলি যে আওয়ামী লীগ, যদিও সেটি অন্যর কাছ থেকে ধার করা বা অন্যেরটা নিয়ে সেখানটাতে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সেই আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের পর আপনি দেখবেন যে যেগুলো আমরা বলি চীনপন্থী বা রাসায়নপন্থী যে দলগুলো, এরপরে যেটি এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল, এরশাদের রাজনৈতিক দল, এগুলো একরকম বলতে পারেন যে ক্ষমতার কেন্দ্রে যাবার জন্য বা ক্ষমতাকে ধরে রাখবার জন্য, ক্ষমতায় আসার পর সেই তার বিস্তার বা তার যে কর্মযোগ্য সেটি অনাদিকালের জন্য রেখে যাবার জন্য যে প্রচেষ্টা, সেটি জামাতে ইসলামী যে রাজনীতি করেছে বা এখনও করছে, সেটি নিয়ে নানান বিতর্ক আছে। কিন্তু প্রথমেই যদি বলি যে জামাতে ইসলামীকে কিন্তু আটকে দেওয়ার সুযোগ প্রথম তৈরি করেছিল শেখ মুজিবের সরকার, এবং প্রথম যে সংসদ, সেই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম যে সংসদ প্রথম যেটি ছিল, সেই সংসদেই কিন্তু জামায়াত ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ এনে, এবং সেটি আমি যদি বলি যে প্রথম সংসদের বা প্রথম যে আমাদের যে সংবিধান, সেই সংবিধানে সংশোধনী আনে এবং সেটি 7 মাসের মাথায় সেই সংশোধনীটি আনে, এবং সেই সংশোধনীর মধ্যে কি আনা হয়, এই যে যুদ্ধ অপরাধের যে ইস্যুটি, এবং সেটি পুরোটি গিয়ে কিন্তু জামাত ইসলামের উপরে তখন লেপ্টে দেয়া হয় জামাত ইসলামের উপরে, এবং সেখানেই জামাত ইসলামীকে আটকে দেওয়ার প্রথম ধাপ কিন্তু সেখানে সূচনা হয়। এরপর জামাত ইসলামী বিভিন্ন সময় ক্ষণে ক্ষণে নিজের অবস্থান বদলেছে, যখন যার উপর সওয়ার হওয়ার প্রয়োজন মনে করেছে সেখানটাতেই সওয়ার হয়েছে, কখনো আওয়ামী লীগের উপরে, কখনো বিএনপির উপরে। সে এইভাবে একবার এক একজনকে ব্যবহার করেছে। আমি বলি যে জামায়াত ইসলামী বাংলাদেশে এমন একটি দল, যখন ক্ষমতার প্রয়োজনে
কেউ তাকে ব্যবহার করেছে এবং কখনো কখনো সে নিজে ব্যবহার হয়েছে অন্যের ঘাড়ে চড়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। অর্থাৎ আপনার কথা যেটা বুঝতে পারছি যে আমার কথাটা উল্টে গেলেই ভালো হবে, যে উল্টে গেলে- জামাত ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে রাজনীতি দিয়েছে। করার সুযোগ দিয়েছে এবং সেটি কিভাবে, রাজনীতি না, আমি বলবো যে ক্ষমতার প্রভাব বলয়ে আনবার সুযোগ পথ তৈরি করে দিয়েছে। না, আপনি এখানে যদি- রাজনীতি বলতে আসলে ওইটাই। এটি আপনি যদি খুব বেশি পেছনে না যান, 90 দশকের পর থেকে এই যাবৎকাল পর্যন্ত যা কিছু ঘটেছে, আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের যে দাবি, জামায়াত ইসলামীর আমির, মরহুম আমির গোলাম আজম সাহেবের সময়ের যে প্রথম দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য যে নির্বাচন, সেটি করতে হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আসতে লাগবে। এবং সেই দাবিতে জামায়াত ইসলামী কি করলো, আওয়ামী লীগের সাথে গিয়ে হাত মিলিয়ে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন, হ্যাঁ, আওয়ামী লীগের সাথে এর আগেও 86 সালেও গিয়েছে। 86 সালেও হাত মিলিয়েছে। তা আমি বললাম তো এই জন্য যে আপনি খুব বেশি দূরে যদি না যান, 90 দশক থেকেই শুরু করেন। এরপর প্রথমে বিএনপির সাথে জামায়াত ইসলামী একাট্টা হলো। এরপর প্রথমে গিয়ে কি করলো, আমি যেটি বললাম যে আওয়ামী লীগের সাথে গেল। আওয়ামী লীগের সাথে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার, আপনি নিশ্চয়ই খেয়াল আছে যে বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার যখন নির্বাচন করেন, কদিনের মাথায় তাকে সেই ক্ষমতা থেকে সরে আসতে, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্যই এই 15 সম্ভবত ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি নির্বাচন, 96 সালে 15 ফেব্রুয়ারি, 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন, পরবর্তী নির্বাচন এরপরে 12 জন। এরপরে আবার এই জামাতের সাথে সঙ্গ ছেড়ে সংসার, ধর্ম সবকিছু আবার সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হলো। আবার আমরা দেখলাম লগি বৈঠার আন্দোলন হলো, সেই জায়গাতে আবার এসে জামাত ইসলামী আবার বিএনপির সাথে এই 20 দল জোটভুক্ত হলো। প্রথমে চার দল থেকে বাড়তে বাড়তে সেটি কিন্তু 20 দল পর্যন্ত গড়িয়েছিল। তো জামাত ইসলামীকে আপনি যদি বলেন যে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছে, না, আমি সেই এই এত কিছু জামাত বললাম, ইসলামী বিভিন্ন জামাত ইসলামী বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ইস্যু জন্ম দিয়েছে। আজকে যে জামাত ইসলামী যে আন্দোলন যেটি করতে চাইছে, সংবিধান সংস্কার না সংবিধান সংশোধন, জামাত ইসলামী বলছে সংস্কার আর বিএনপি বলছে সংশোধন। যে কারণে এই কমিটিতে তারা এখন যে কমিটিতে করা হয়েছে, আপনি দেখবেন যে বিএনপি কিন্তু একেবারে অক্ষয়, অনড়, অটুট অবস্থানে রয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংবিধান সংস্কার বা সংশোধন যে কমিটি যেটি করা হয়েছিল, সেই কমিটিতে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাব বা বিভিন্ন জায়গা থেকে যে প্রস্তাবগুলো এসেছিল, সেগুলোকে যখন একীভূত করা হলো বা একত্রিত করা হলো, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে অনেকগুলো জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা হয়েছিল যে না, উই আর নট অ্যাগ্রি উইথ দ্যাট। 8টি জায়গায়, 8টি ইস্যুতে, এবং তার মধ্যে কিন্তু সংবিধান সংশোধন ইস্যু, সংস্কার ইস্যুতে, যেমন এনসিপি এবং জামাতের সাথে যারা জোটভুক্ত হয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও বলা হয়েছিল। বিএনপি সেখান থেকে বলেছে না, সংবিধান ছুঁড়ে ফেলা না, যেখানে যেখানে ত্রুটি আছে, আপনি তো জানেন যে যাবৎকাল পর্যন্ত আমাদের যে সংবিধান, সেটিকে 17 বার সংশোধন করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনের নিরিখে, কখনো রাজনৈতিক প্রভাব বলা বা ক্ষমতায় টিকে থাকবার জন্য, সামরিক শাসনকে 2 বার বৈধতা দেবার জন্য, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেন, সেটিও সংশোধনের মাধ্যমেই কিন্তু এসছে। সংসদীয় ব্যবস্থা থেকে এই রাষ্ট্রীয় বা রাষ্ট্রপতি শাসিত যে ব্যবস্থা, সেখান থেকে সংসদীয় ব্যবস্থায় প্রবর্তনের জন্যও কিন্তু সংবিধান সংশোধন হয়েছে। প্রথম আমি যেটা বললাম, প্রথম সংশোধন কিন্তু হয়েছে ওই যে যুদ্ধ অপরাধদের বিচার, যেটিকে বলা হয়েছে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনের যে প্রথম বিলটি পাশ হয় 1973 সালের 15 জুলাই, সেটি দিয়েই কিন্তু সংবিধান সংশোধন প্রথম শুরু হয়েছিল। এই ইস্যুতে বিএনপির জায়গাতে অনড়, এবং জামায়াত ইসলামী এবং এনসিপি সহ 11 জোট, যেটি মূলত এনসিপি এবং জামায়াত ইসলামী, সেই জায়গাতে তারাও কিন্তু ওই সংস্কার ইস্যুতে, আমি একদম অকাট্য একটা একদম তথ্য আর কি, তথ্যটা দিই, সেটি হলো যে দেখুন, বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নির্বাচিত করেছে জনগণ। তাহলে বিএনপির যে নির্বাচনী ওয়াদাগুলো রয়েছে, নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে, সেইগুলা তারা
পালন করবে, সেখানে বিএনপি সম্ভবত 52 বা আরেকটু বেশি ভোট পেয়েছে। কিন্তু আবার জনগণই কিন্তু গণভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এইখানে দুইটা ভোটের একটা জটিল সমীকরণ রয়েছে। অর্থাৎ তারা বিএনপির নির্বাচনী তফসিল পালন করার জন্য বলেছে, আবার গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্যও বলেছে। এই ক্ষেত্রে আসলে কি করার? দেখেন, আপনি গণভোটের ইস্যু যেহেতু আনলেন, বাংলাদেশের মানে এটা আমার সিদ্ধান্ত নয়, স্বাধীন এটা- বাংলাদেশে কবার গণভোট হয়েছে, কোন কোন প্রেক্ষাপট হয়েছে, এবং সেই গণভোটের রেজাল্টগুলো যদি আপনি দেখেন, সবগুলোই কিন্তু আপনি দেখবেন অনন্য উচ্চতায়, এবং সেগুলো কিভাবে হয়েছে, কখন হয়েছে, সেগুলো নিয়ে বিস্তার আলোচনা আছে, সেগুলো নিয়ে বিস্তার গবেষণাও আছে। আমি সেই গণভোট প্রসঙ্গে আপনি যদি যান, গণভোটে আপনার জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে যদি আপনি বলেন, জুলাই সনদে এই 11 দলের যে শরিক এনসিপি, সেই সনদে এনসিপি স্বাক্ষর করেছে কবে, একদম শেষ কোন মুহূর্তে। সময় গিয়ে করেছে? চূড়ান্ত যখন না হলেই নয়, এবং সেটি ধরে বেঁধে সেই সনদে। এখন সেটিকে নিয়ে এনসিপি তার মতো করে বলছে, জামাতের জায়গা আছে। আমি যেটি বলছিলাম যে বিএনপি এই কখনোই কিন্তু তারা, আমি যেটি শুনেছি একজন সংবাদকর্মী হিসেবে আমি যেটুকু জেনেছি, সেটি হলো বিএনপি কিন্তু ওই যে আমি যেটি বললাম অনড় ছিল, প্রথমেই যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা সেখানটাতে যাবেন। আপনি যেটি বললেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা, মোর দ্যান 2/3 নিরঙ্কুশ মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা, হ্যাঁ। নিয়ে তারা নির্বাচিত হয়েছে। তো সেই দল তো চাইবেই, তারা যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই জায়গায় তারা কেন আসবে? আচ্ছা, আমরা একটু কর্নেল বাতানের কাছে যেতে চাই। এই আপনারা তো এই কমিটিতে যাচ্ছেন কালকে, না যাবেন না? না, কমিটিতে যাব আসলে না। কেন যাচ্ছেন না? সংসদে যাব। পার্লামেন্টে সংসদে যাবেন, কিন্তু কমিটিতে, এই সংবিধান সংশোধন কমিটিতে আপনারা এটার কেন, মানে এটার যৌক্তিকতাটা, আপনাদের দলীয় অবস্থানটা কি? আচ্ছা, আমি তার আগে একটু দুটো কথা বলি ভাইয়ের কথা প্রসঙ্গে। মানে আপনার যে প্রথম প্রসঙ্গটা ছিল জামাতের রাজনীতি করা বা করানো, এখানে একটু ছোট্ট আমার পক্ষ থেকে একটু সংযোজন বলেন বা ক্লারিফিকেশন বলেন আছে। আদর্শগতভাবে জামাতের রাজনীতি কিছুটা হলো বিএনপির সঙ্গে যায়, আওয়ামী লীগের সঙ্গে যায় না। তো এখন আওয়ামী লীগের সঙ্গে কেন ইস্যু ভিত্তিক বলি আর যেটাই বলি, যে আন্দোলন জামাত করেছিল, সেটা হচ্ছে যে আমরা জানি 90-তে এরশাদ বিরোধী আন্দোলনের সময় 3 দলের একটা রূপরেখা ছিল। বিএনপি কিন্তু ক্ষমতায় এসে সেটাকে পালন করেনি। এখানে অন্যতম একটা বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, এবং না করার কারণে জামাতকে বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে একত্রে কাজ করতে হয়েছে, এবং বিএনপি শেষ পর্যন্ত বাধ্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার দিতে। এখানে বিষয়টা হচ্ছে যে জামাতের রাজনীতি এখানে ছিল বৃহত্তর জাতীয় স্বার্থে, যে যদি আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই, তাহলে আমাদেরকে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। কারণ আমাদের রাজনীতি বা গণতান্ত্রিক ব্যবস্থা এখনও অতটা উন্নত নয় যে ক্ষমতাসীন দলের মাধ্যমে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন হবে। তার প্রমাণ আমরা পেয়েছি, অনেকবারই পেয়েছি। বিএনপি এটা চায়নি, আন্দোলনের মাধ্যমে করতে হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যেটা গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়েছিল, ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলন হলো সাধারণ মানুষের অংশগ্রহণে, এই সাধারণ মানুষের মধ্যে আমরা সব রাজনৈতিক দলই ছিলাম, সব শ্রেণী পেশার মানুষ আমরা ছিলাম, এবং এখানে যে আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে
একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা বা সমাজে সুশাসনের প্রতিষ্ঠার আয়োজন করা। যেসব কারণে শেখ হাসিনার মতো একজন ফেসিবাদের সৃষ্টি হয়েছিল, সংবিধানের যে বিধানগুলোর কারণে এই ফেসিবাদী শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল, সেগুলোর সংশোধন করা এবং এগুলো জুলাই দীর্ঘ 7 মাস ব্যাপী সমস্ত রাজনৈতিক দল মিলে আলোচনা করে, এবং এখানে আমার ব্যক্তিগত দৃষ্টিতে ডক্টর ইউনূসের প্রচেষ্টায় বা তার নেতৃত্বে সমাজের সব মতের সেগুলো জুলাই সনদ আকারে পথের যে বুদ্ধিজীবী যারা প্রবীণ ব্যক্তিত্ব, সবার কিন্তু এখানে কোনো না কোনোভাবে অংশগ্রহণ ছিল, যেটা হলো একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই হওয়ার কথা ছিল। কিন্তু এখানেও দেখা গেল যে বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের স্বাধীনতা ছিল নোট অফ ডিসেন্ট দেওয়ার। নোট অফ ডিসেন্ট দেয়াটা তো সেখানে অবৈধ বলা ছিল না, যে কোনো নোট অফ ডিসেন্ট দেয়া যাবে না। আমার বক্তব্যটা শেষ করি। ওই সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিল যে জায়গাগুলোতে সুশাসন কায়েমের জন্য যে পরিবর্তনগুলো আমাদের আনা দরকার, সেসব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিল অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রেও দেখা গেল তারা জাতীয় স্বার্থের পরিপন্থী রাজনীতি করছে। এখন যে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য যে আন্দোলন আমাদেরকে করতে হচ্ছে, এটা কিন্তু বিএনপি এই আন্দোলনের পথে ঠেলে দিয়েছে। অতীতে যেমন কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলনের পথে ঠেলে দিয়েছিল অপোজিশনকে, তদ্রূপ এখনও কিন্তু দেখা যাচ্ছে যে এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য, গণভোটের রায় যদি বাস্তবায়ন না হয়, তাহলে সংবিধান যদি সংশোধন করা হয়, সংবিধান সংশোধনের পরিণতি কি হয় আমার চেয়ে আপনারা দুজন ভালো জানেন, কারণ বেসিক্যালি আপনারা এই পেশার মানুষ। কর্নেল বাতেন, আবারও আসবো আপনার কাছে। আমরা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আমরা এই আলোচনাটি কন্টিনিউ করব, কিন্তু সেই সঙ্গে আরও একটি বিষয়, যে কমিটির বিষয়টা নিশ্চয়ই তখন আপনারা বলবেন। আর এই অধিবেশনে আপনাদের কোনো বিশেষ ইস্যু থাকছে কিনা সেটিও জানতে চাই। আর যে রোড মার্চ আপনারা করতে চান চট্টগ্রামের উদ্দেশ্যে, সেটি কি এই 6 মাসের মধ্যেই যৌক্তিক জায়গায় পৌঁছানো কিনা, যে সরকারকে আরও সময় দেয়া উচিত কি উচিত না, এটা আমার মন্তব্য হিসাবে বলছি না, আমি প্রশ্নই জানতে চাচ্ছি, আপনার উত্তর আপনি স্বাধীনভাবে। ইনশাআল্লাহ। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমি কর্নেল বাতেন, আপনি মানে যেই প্রসঙ্গটি ছিল সেটি যদি সংক্ষেপে শেষ করে আমরা যে আলোচনাটি আসতে চাই, সেটি হলো যে এই অধিবেশনে আপনাদের সুনির্দিষ্ট কোনো ইস্যু আছে কিনা, না হলে তো যে 6টি বিল আছে সেটি নিয়ে আলোচনা হবে। আর যে প্রশ্নটি করেছিলাম সেটি হলো 6 মাসের মধ্যেই আপনারা রাজপথের আন্দোলনে গেলেন, এটার যৌক্তিকতার। 6 মাসের বিষয়টা আমি আপনাকে বলি। আচ্ছা, 6 মাসের বিষয় না, প্রথম মাসেই তো তারা এই আন্দোলনের কারণ সৃষ্টি করেছে, গ্রাউন্ড সৃষ্টি করেছে। 30 কর্মদিবসের মধ্যে যে অধ্যাদেশগুলো বিগত অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, সেই অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনের পর 30 দিনের মধ্যে সেগুলোকে আইনে রূপান্তর করতে হবে, নইলে সেগুলো ল্যাপস হয়ে যাবে। তো আমরা জানি এটা সম্ভবত 133টা অধ্যাদেশ ছিল, তার মধ্যে তো অধিকাংশই 90-এরও বেশি অধ্যাদেশ এটা আইনে রূপান্তর হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সমর্থন দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আপত্তি ছিল। বাকি অধ্যাদেশগুলো যখন ল্যাপস হলো, এই অধ্যাদেশগুলোর সেন্সিভিটি হচ্ছে, এগুলোর গুরুত্ব হচ্ছে যে দেশে সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন কি? আমাদের প্রধান অভিযোগ ছিল কি একজন স্বৈরাচার সৃষ্টি করা,
৭২-এর সংবিধান যেভাবে সাজানো হয়েছিল একজন ব্যক্তিকে সামনে রেখে, সেই ব্যক্তি আপনি যাতে- দফাগুলা বলেন না যে কোন কোন দফাগুলায় তারা নোট অফ ডিসেন্ট দিলেন এবং এই দফাগুলো এই কারণে এইগুলো তো আর- সুশাসনে বাধাগ্রস্ত করে। আমি আমি আপনাকে বলি, যেমন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, উচ্চ তারপরে কক্ষে হ্যাঁ নির্বাচন পদ্ধতি। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া, স্বাধীন বিচার বিভাগ গঠন প্রক্রিয়া, তারপরে এখন যে দুইটা বিল আনবে, জাতীয় মানবাধিকার কমিশন, আরেকটা হচ্ছে দুর্নীতি দমন, আরেকটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, আরেকটা মনে হয় সম্ভবত দুর্নীতি দমন কমিশন, যে এখন দুইটা বিল আনবে, আপনি একটু আগে উল্লেখ করেছেন, গুম খুন, হ্যাঁ, অধ্যাদেশ। তো এই বিষয়গুলোর গঠন প্রক্রিয়া নিয়ে যে জুলাই অধ্যাদেশে যে বিধানগুলো রাখা হয়েছিল, সেগুলো যদি করতে হয় তাহলে সংবিধান সংস্কার করতে হবে। কারণ যদি সংস্কার না করে সংবিধান সংশোধন করে, সংবিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে সংবিধান সংশোধন করা হলো, সেই সংশোধনী তো এই গত জুলাই মাসের গত 25-এ কি বলে আপনার ইয়ার মাধ্যমে আমাদের হাইকোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে এবং সেটা তার রায়কে আবার ইয়াও বহাল রেখেছে আর কি। কাজেই সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের বেসিক চরিত্র পরিবর্তন করা যায় না। বেসিক চরিত্র পরিবর্তন করতে হলে এটা গণভোটের মাধ্যমে করতে হবে। এবং এটা আমরা সর্বসম্মতিক্রমে একমত হয়েই তো আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য আমরা গণভোট করলাম। এবং বিএনপি তো গণভোট চেয়েছে। 51-52% মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে থাকে, 70% লোক তো গণভোটের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। 66 ঠিক আছে, বেশি দিয়েছে তো। মানে আমি জানি 70%, হয়তো 66 হইতে পারে। আমি ব্যক্তিগতভাবে হিসাব করে দেখিনি, পত্রপত্রিকায় যা দেখেছি, নির্বাচন কমিশনের হিসাব বলছি। হ্যাঁ, নির্বাচন কমিশনের হিসাব এটাতে আছে। এখন এই আমাদের চাওয়া কি ছিল? আমাদের চাওয়া কি, বিএনপির 31 দফার 1 নম্বর দফা কি আছে? 1 নম্বর দফা আছে তারা সংবিধান সংস্কার আমি সুনির্দিষ্টভাবে একটা প্রশ্ন করেছিলাম যে এই কমিটিতে যাবেন না কেন? আমরা যাব না যে আমরা তো সংস্কার চাই, সংশোধন চাই না। আমরা সংস্কার চাই এবং কমিটির নাম যদি গণপরিষদের মাধ্যমে, গণপরিষদ গঠনের মধ্য দিয়ে বা সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, সেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে খুব পরিষ্কার বলা আছে যে নির্বাচিত সদস্যরা প্রথম 6 মাস গণপরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবে। যখন সংবিধান সংস্কার শেষ হবে, হ্যাঁ, তখন তারা সংসদ সদস্য হিসাবে তাদের কার্যক্রম। আমি আবার আসবো আপনার কাছে। এটা 73 সালেও ছিল। জি, আমি সুলতান মাহমুদের কাছে আসতে চাই। সেটা হলো যে ওনারা বলছেন যে ওই সংশোধন শব্দটা সমস্যা, সংস্কার করতে হবে। আমি নিজেও আসলে বুঝতেছি না, আপনি যদি বুঝেন আমাকে একটু বুঝিয়ে বলতে। সংস্কার মধ্যে পার্থক্য আছে ভাই, সেটা বলুক উনি জানেন। যে সংস্কারের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? এটি হলো মৌলিক পার্থক্যের চেয়ে বড় জায়গাটা হলো জামায়াত ইসলাম এবং এনসিপি যেটি চাইছে নতুন করে আবার, উনি যেটি বলছেন গণপরিষদের মধ্য দিয়ে, সেখানটাতে নতুন করে সংবিধান, আগের যে সংবিধান ওনাদের জামায়াত ইসলাম এবং এনসিপির যে বক্তব্য, সেটি যদি আমি সামারাইজ করি, সেখানটাতে তাদের জিস্ট সেটি হলো যে না, এই সংবিধানের যেটা করা হয়েছিল সেটি তাৎক্ষণিকভাবে অল্প সময় একজন ব্যক্তি, উনি একটু আগে যেটা বললেন, একজন ব্যক্তিকে মানে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে এই 72-এর সংবিধান করা হয়েছিল। অতএব সেই সংবিধানের প্রথম সংশোধনীতেই কিন্তু জামায়াতের বিরুদ্ধে বা যুদ্ধ অপরাধের যে দায়, তো এই দায় যাদেরকে সংবিধানের প্রথম সংশোধনীতে যাদেরকে এই অভিযুক্ত করা হয়েছে, এবং জামায়াত ইসলামীর সর্বোচ্চ নেতা যারা, সর্বোচ্চ পর্যায়ের নেতা যারা, তাদেরকে তো আপনি একরকম বলতে পারেন যে জোরপূর্বক আইনের নামে যা কিছু করা হয়েছে তাদেরকে
মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যেটিকে বাংলাদেশের মানে অধিকাংশ নাগরিক সমর্থন করে না। তো সেটিকে ওনারা কোনোভাবেই রাখতে চান, ওই দায়িত্ব ওনারা থাকবেই। চান, মানে ওনারা সংবিধান- চান শুধুমাত্র সংবিধান সংস্কারের যে দায় অব্যাহতি হবে, হ্যাঁ, দায় অব্যাহতি ওনারা হবে না। শুধুমাত্র চান যে এখন ওনারা নতুন করে একটি সংবিধান হবে, যে সংবিধানে অতীতের কোনো কিছু থাকবে না। সেকেন্ড কনস্টিটিউশন হবে। না, সেকেন্ড কন্ডিশন না, যে কারণে এনসিপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এই সংবিধান ছুঁড়ে ফেলে দাও। তাহলে সেটার নাম কি এটা- হবে আমাদের? না, ম্যাডাম খালেদা সংবিধান- জিয়াও এই সংবিধান সংবিধান কথা বলছেন। সংবিধান সংস্কার আপনি স্বাভাবিকভাবে খালেদা বলেন। জিয়া যে কারণে বলেছিল সেটি তো সংযোজন হয়ে গেছে। সেটি তো সংযোজন। ওই স্বৈরাচার আমার সৃষ্টি করে। আমি বলবো যে এই ইস্যুটাতে ওনাদের এবং বিএনপি এই যে ইগো, দুজনের যে অনড় অবস্থান, প্রত্যেকে একজন বলছে সংশোধন, আরেকজন বলছে সংস্কার, বিষয়টি এক। উনি যদি বলেন যে না আমরা এই ছুঁড়ে ফেলা দেওয়ার পক্ষে না বা নতুন করে করবার পক্ষে না, কোনটা সংস্কার এবং কোনটা সংশোধন, সংস্কার আর সংশোধনের মৌলিক যে জায়গাগুলো সার্বিকভাবে কোথায় গিয়ে দাঁড়ায়, যেটি আছে সেটিতেই পরিমার্জন করেন, সেটি সৌন্দর্য বর্ধন করেন। যেখানে যেখানে অন্যায় বা যেখানটাতে উনি বলছেন, আমি বলি কোট আনকোট সুশাসন, সুশাসন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সুশাসন? সুশাসন যদি আপনি বলতে চান তাহলে কে কোথায় কখন কিভাবে কোন দলের মধ্যে কোথায় কতখানি সুশাসন আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো দেখছি। এবং সুশাসনের বহিঃপ্রকাশ কতটুকু ঘটেছে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে, এবং এই সুশাসনের লড়াই তো হচ্ছে। ওনারা বলছেন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। সে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন যখন ক্ষমতায় গেছেন সেখানে কিভাবে প্রতিফলিত হয়েছে সেটি তো আমরা দেখেছি। বেগম খালেদা জিয়া সরকারের সময়, বেগম দ্বিতীয়বার 2001 to 2006, বেগম খালেদা জিয়া তো প্রথমবারের মতো যেটিকে শেখ মুজিব বা আওয়ামী লীগের দল বা এরশাদ কোনোভাবেই জামায়াত ইসলামকে কোনোভাবে কোথাও দাঁড়াতে পর্যন্ত দিতে চায়নি, সেখানটাতে বেগম খালেদা জিয়া সেই জামায়াত ইসলামীকে মন্ত্রিসভায় নিয়েছেন, ফ্ল্যাগ দিয়েছেন, এবং সেখানে মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব করেছেন, মন্ত্রিত্ব ছিলেন তারা। তো সেই জায়গাতে পর্যন্ত যখন এসছেন তারা, তারপর সেই তাদের এই যে সুশাসন, সৎলোকের শাসন এবং আইনের কি কোরআনের আল্লাহর আইন চাই, সেই জায়গা থেকে কোথায় কোথায় ডেভিয়েশন করেছেন। এবং আপনি দেখেন নিজেদের জায়গায় অনড় ওনারা থাকতে পারেন নাই। ওনাদের এই যে জামায়াত ইসলামীর যে দলীয় লোগো, সেটিকে পর্যন্ত সময়ের সাথে তাল মিলিয়ে ওনারা কিন্তু স্রোতে হেঁটেছেন। জামাতের যে লক্ষ্য উদ্দেশ্য, আপনি আবু আলা মওদুদির কথা বলছিলেন, সেখান থেকে কিন্তু জামাত বিচ্যুত হয়ে গেছে, অনেকাংশে বিচ্যুত হয়ে গেছে। আপনি একটি জায়গায় সর্বশেষ যদি বলেন যে নারী নেতৃত্বের জায়গায় গত নির্বাচনে, সেই জায়গায় জামাত এখনও তার অটুট অক্ষুণ্ণ রেখেছে যে নারী নেতৃত্বকে দেয়নি, কিন্তু এনেছে তো নারী নেতৃত্ব সংসদীয় সুপ্রিম লিডার না, ইলেকশনে পর্যন্ত, নির্বাচনে নারী নেতৃত্ব যেটি ভোটের মাঠে, সেখানে তো কোনো নারী নেতৃত্বকে তারা আনে নাই এবং কোনো মনোনয়ন তারা দেয় নাই ওই জায়গাতে। কিন্তু আবার নারীদের জন্য কিন্তু আমরা যদি দেখি জামায়াত ইসলামীর আমির থেকে শুরু করে ডক্টর শফিক থেকে শুরু করে গোলাম পরোয়ার পর্যন্ত, আপনি দেখবেন তারা ভোটের আগে নারীদের জন্য যে যে দল যা কিছু করেনি ওনারা সব করে দিতে চেয়েছেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে দেখেছি নারীর অধিকারের সেই জায়গাটাতে কিন্তু ভোটাধিকার, যেটি আমরা বলে থাকি যে এই যে ভোট যেটা শুরু হয়েছে, ভোটের অধিকার, ভোট যখন প্রথম এই পাশ্চাত্য দেশগুলোতে শুরু হয় তখন কিন্তু নারীর ভোটের অধিকারও ছিল না, শুধু পুরুষরা ভোট দিত। আমি এবং সেই জায়গাতে কিন্তু জামাত আছে। সুলতান মাহমুদ, আবার আসবো আপনার কাছে। আমি আরেকটু আবার কর্নেল বাতেনের কাছে আসতে চাই, যে আমি এই প্রসঙ্গটা শেষ করতে চাই, এরপরে অন্য প্রসঙ্গে যাব। সেটি হলো সংসদ, আপনারা তো সংসদে যাচ্ছেন, রাজপথে আন্দোলন করছেন, এই যে ইগো মানে যেটি সুলতান মাহমুদ বললেন, আমি পুরো কথার মধ্যে এটি সুনির্দিষ্ট হবে যে রাজনৈতিক পলিটিক্যাল ইগোই আসলে রাজনীতি, আমার কাছে যেটা মনে হয়। এই যদি সংশোধনের মাধ্যমে আপনি যা যা সংস্কার চাচ্ছেন সবই আনা হয়, তাহলে পার্থক্যটা কী হবে? আর সংশোধন আর সংস্কার এই দুইটার মধ্যে আপনার কোন জায়গাটা মূল আপনাদের বাধা, যে কেন সংস্কারই বলতে হবে? পার্থক্যটা খুবই সিম্পল।
আচ্ছা, বিএনপি তাদের 31 দফায় প্রথম দফায় সংস্কারের কথা বলছে, ওইখানে তারা সংশোধন না, লেখেনি কেন? এটা তো পরিষ্কার। হ্যাঁ, বিএনপি আপনারা 31 তো দফায় যা বলেছে সেখান থেকে না হয় বিএনপি সরে এসেছে। এখন না, না, আপনারা যেহেতু দাবি করছেন। আমি ওই অভিযোগ করার জন্য এটা বলি নাই। আচ্ছা, কথা হচ্ছে যে তারা ওখানে সংস্কার লিখলো, এখন সংশোধনের কথা বলে কেন? নিশ্চয় দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কি পার্থক্যটা কি এটাই জানতে পার্থক্যটা চাচ্ছি। খুব পরিষ্কার। সংস্কার করতে হবে জনগণের সম্মতিতে, জনগণের সম্মতি বলতে গণপরিষদের মাধ্যমে। এই ব্যাপারে একমত সকলে ছিল জন্যই তো গণভোট হলো। গণভোট তো অতীতেও হয়েছে। সংবিধানের বেসিক ক্যারেক্টার পরিবর্তনের জন্য গণভোটের প্রবর্তন করতে হয়েছে। সংশোধনের মধ্য দিয়ে বেসিক ক্যারেক্টার পরিবর্তন করা যায় না। সেটা পরিবর্তন করলে সেটা কোর্টে টিকবে না, কোর্টে টেকে নাই, অতীতে টেকে নাই। এই তো সেই অভিজ্ঞতা আমাদের সামনে আছে। কাজে এই দুটো হলো বেসিক পার্থক্য। ভাই সুশাসন নিয়ে কিছু কথা বলেছেন। সুশাসনের ব্যাখ্যাটা আমি যেটা বুঝি খুব স্পষ্ট। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, মানে যে কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে আমাদের শাসন ব্যবস্থার মধ্যে, তারা স্বাধীনভাবে কাজ করবে। কখন স্বাধীনভাবে কাজ করবে? যখন স্বাধীনভাবে তারা নিরপেক্ষভাবে নির্বাচিত হবে, নিয়োগপ্রাপ্ত হবে। এখন সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে। তিনি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, তিনি দুর্নীতি দমন কমিশন নিয়োগ দেবেন। দুর্নীতি দমন কমিশন যে তো দেন না, এটা রাষ্ট্রপতি দেয়। ভাই আমাদের সংবিধানে এখন কি আছে? উনি যেটি বলছেন সেটি মানে তিনি পরামর্শ দিয়েছেন, পরামর্শ দেয়, প্রধানমন্ত্রী পরামর্শ করবে, তিনি নিয়োগ দিচ্ছেন। তো আমি আর ওই কথা লম্বা করতে চাইনি। এই আব্দুল মোমেনের যে কমিশনটা ছিল সেই তার সমস্যা কী ছিল? তিনি এখন সরকারের দলীয় লোক ছিলেন না। হয়তোবা তিনি ভালোই করছিলেন, হয়তোবা তিনি বৃহৎ এই বিগত সরকারের আমলের বড় বড় কিছু বিষয় নিয়ে ডিল করছিলেন। সেটা অব্যাহত থাকলে কারো না কারো অসুবিধা হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। দিয়ে প্রায় 5.5 মাস দুর্নীতি দমন কমিশন ছিল না। এখন নিয়োগ দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? এখন যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাপারে তো অবজারভেশন আছে, কথা আছে। না, এখন তো নিয়োগ দেওয়া হয়েছে, জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হয়নি সেই কারণে বিদ্যমান আইনে নিয়োগ দেওয়া হয়েছে। না, বিদ্যমান আইনে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের কথা তো হচ্ছে সেখানেই সেইগুলোই পরিবর্তন করা ছিল সংবিধান সংস্কারের বিষয়। এখন আপনি মনে করেন, শোনেন, এখন আপনি যেটাতে হয়তো পরে আসতেন হয়তোবা, এই যে গুম কমিশন অথবা জাতীয় মানবাধিকার কমিশন, এখানে এই মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত কোনো অপরাধ হলে তার তদন্ত করার ক্ষমতা অধ্যাদেশে ছিল কমিশনের হাতে। এখন আবার দেওয়া হচ্ছে, নতুন যে আইন তারা উপস্থাপন করেছে, এখন আবার দেওয়া হচ্ছে পুলিশ বাহিনীর হাতে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। যারা অপরাধ করবে তারা তদন্ত করবে। একই ঘটনা হবে এই গুম কমিশনের উপরে। আবারও বিরতির সময় হয়েছে। আমি সুলতান মাহমুদ এই জায়গাটায় আপনার কাছে আসতেছি, যেটি কর্নেল বাতেন বললেন যে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আবারও পুলিশ মানবাধিকার লঙ্ঘন করবে, যে কারণে আশঙ্কা করছেন, এবং নিজেরা তদন্ত করবে, এবং একইভাবে গুমের কথাও ধরছেন। সেই বিষয়টি নিয়ে আলোচনায় রাখবো। আর অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রাতারাতি আইন শৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয়। রাতারাতি উন্নয়ন সম্ভব নয়, এটি আসলে সত্য, কিন্তু এটিকে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী খুব ওপেনলি বলাটা খুব বেশি জরুরি ছিল কিনা, এটিকে আসলে সরকারের জায়গা থেকে এটা প্রয়োজন কিনা, সেটি নিয়ে আলোচনা করতে চাই। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। সুলতান মাহমুদ, আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি উনি তুললেন যে এই মানবাধিকার কমিশন এবং গুম কমিশনের দুটি প্রস্তাব নিয়ে এই আলোচনায় যেতে চাই। না, ধন্যবাদ। আমি উনি সুশাসনের যে বিষয়টিতে যে জায়গাগুলো এনেছেন, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই চায় যে আপনার বিচারালয় সেটিকে যিনি বিচার করবেন সেখানটাতে সুশাসক
সুবিচারক যদি না থাকে এবং সেটি যদি দলীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সেখানে নিয়োগ দেওয়া হয় এবং সেখানে পক্ষপাতিত্ব হবে, অতীতে এর অসংখ্য উদাহরণ আমরা দেখেছি। তো সেই উদাহরণ সৃষ্টি করে আজকে অনেকে 14 শিকের মধ্যে রয়েছেন, দেশের বিচার প্রশাসনের সর্বোচ্চ পদে থেকে আজকে তিনি এখন 14 শিকের ভিতরে মানে পচে গলে মরছেন, এরকম একটি অবস্থায় তৈরি হয়েছে। আমরা চাই না বাংলাদেশের যে বিচারালয় সেখানটাতে এরকম আর কোনো কিছু হোক, সেখানটাতে দলনিরপেক্ষ লোকজন নিয়োগ করা হোক, সেটি আমরা চাই। আপনি যেটি উনি বলছিলেন যে দুর্নীতি দমন কমিশন, এই জায়গাগুলোতে যে জায়গাগুলো থেকে সুশাসন নিশ্চিত করতে হবে, সেটি জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি, যারা যদি ওনরা বা যদি বিএনপি দেশের জন্য, দেশের জনগণের জন্য সত্যিকার অর্থে রাজনীতি করেন, তাহলে তাদেরকে কিন্তু টুডে অর টুমোরো এই জায়গাগুলোতে একমত হতে হবে, এক পথে আসতে হবে, এক মোহনায় এসে মিলতে হবে ওনাদেরকে। আজকে যে বিরোধ, যে যার ইগোর জায়গাতে অনড় অবস্থানে রয়েছে, সংস্কার একটু প্রশ্ন করি, জি জিনিসটা একটু ক্লিয়ার হবে, যেহেতু শুনতেছে দর্শকরা। আপনি দলনিরপেক্ষ লোক কিভাবে নির্বাচন করবেন? আমি সেই জায়গাতে, তার তো প্রক্রিয়া ঠিক করতে হবে। আমি সেই জায়গায়, সেই প্রক্রিয়াটা তো আপনি ইগনোর করতেছেন। আমি সেই জায়গাতেই আসছি, জি। আপনি যেটি বলতে চাইছেন। জি। তো সেই জায়গাগুলোতে আপনাকে এই যে ইগোর যে জায়গা, ইগোটাকে কোথায় এসে ফুল স্টপ করতে লাগবে, কোথায় এসে থামতে লাগবে, সেই জায়গাটাতে যদি ওনারা না ভিড়তে পারেন, না আসতে পারেন, তাহলে কি হবে? আমরা একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবার 6 মাস না গড়াতে, 1 মাস আপনি যেটি বলেছেন, 1 মাস না গড়াতেই রাজপথে গেছেন। সংসদে জামায়াত ইসলামীর আমির বা বিরোধী দলীয় নেতা তিনি যেভাবে বুক চিতিয়ে দিচ্ছেন সব কিছুতে, যে আসেন আমরা বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করি, ওখানটাতে এক বক্তৃতা, সেখান থেকে বেরিয়ে রাজপথে দেখছি টোটাল ভিন্ন বক্তৃতা। এই যে এটিকে বলা হয় দ্বিচারিতা, রাজনীতির নামে এটিকে দেশের মানুষ কোনোভাবে মেনে নেয় না। একটি রাজনৈতিক সরকার দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে দলটি ক্ষমতায় এসছে, কোনো অবস্থাতেই জামাতের যে লড়াই সংগ্রাম বা তার যে ত্যাগ, তার যে ক্ষতি, সেটি ছোট করে দেখবার নয়। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় এসছে, ভোটের মাঠেই আপনারা যেটি বলছেন যে সে সাধারণ মানুষের ভোটেই 52% বেশি ভোট নিয়ে তারা ক্ষমতায় এসছে, তাদেরকে একটি স্পেস কিন্তু দেওয়ার দরকার ছিল। আপনারা যারা রাজনীতি করেন সংসদের ভেতরে, সংসদের বাইরে যারা, আপনারা এখন সংসদে গেছেন, সংসদের বাইরে রাজনীতি করা লোক এখন খুব কম। তারা সংসদে যে কথাটা বিএনপিকে বা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, আমরা সব রকম সহযোগিতা করতে চাই, সহযোগিতা করতে চান, আবার রাজনীতি করার জন্য, রাজনীতিকে চাঙ্গা রাখবার জন্য আবার এসে টোটাল বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। আপনি আজকে লং মার্চ করবেন কেন? 6 মাস না গড়াতে আপনাকে লং মার্চ করতে হবে কেন? এটি তো আপনারা, অনেক ওয়ে আছে, গণতন্ত্রে তো অনেক পথ বাতলে দেওয়া আছে, সেই পথে আপনারা যেতে পারেন। এই সম্পাদকদের সাথে গত পরশু দিনকে একটি বৈঠক করেছেন জামায়াত ইসলামীর বা আমাদের বিরোধী দলীয় নেতা, সেখানটাতেও বলেছেন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। ওয়েল, সেটি সংসদের ভিতরে করেন। রাজপথে আজকে যে সমস্যাগুলো আমরা দেখলাম, আমরা খুব আশান্বিত হয়েছিলাম, অর্থনৈতিক অঙ্গনে যেহেতু কাজ করি, আমি খুব আশান্বিত হয়েছিলাম যে একটি বাজেট বিএনপি সরকার যখন দিয়েছে, তারা একটি ছায়া বাজেট দিয়েছে, যে তারা এত কোটি টাকার বাজেট একটা দিয়েছে। ছায়া সংসদ কেন হলো না এখনো পর্যন্ত জামায়াত ইসলামের বা বিরোধী দলের? আজও পর্যন্ত শ্যাডো ক্যাবিনেটটা কেন এখন পর্যন্ত হলো না? বিএনপি যেখানে যেখানে ফেল করছে, যে যে জায়গায়, তো আপনি দেশের জন্য, জনগণের জন্য যদি রাজনীতি করেন, সেই বিএনপি যেখানে যে যে কারণে ফেল করছে, তার বিকল্প আপনারা প্রস্তাবগুলো নিয়ে আসেন। একদম শেষ প্রান্তে আমি কর্নেল বাতনের কাছে যাব। বলেন যে আমরা এই জায়গায় আমরা এটা করতে চাই। আপনি যে কথাগুলো বললেন যে পার্লামেন্টে যে বিষয়গুলো সমাধানের জন্য আপনাদেরকে পাঠিয়েছে, আপনার পার্লামেন্ট ছেড়ে রাজপথে এসে কেন সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলছেন? আমি একদম সাধারণভাবেই বলুন যে ঠিক এই মুহূর্তে দারুণ সংকটে কিন্তু দেশ। সরকার গ্যাস নিয়ে লেজে গোবরও বলবো না, সরকার কিছুটা তো আসলে নাকানি চোবানি খাচ্ছেই এই গ্যাস নিয়ে। আরও একটি বিষয় আছে, সেটি হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। আবার এই যে বিদ্যুৎ, খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, ঠিক এই সময়ে জুলাই সনদ নিয়ে বা এই নিয়ে রাজপথের এই আন্দোলনে কি জনগণের সমর্থন
খুব বেশি থাকবে? এটি অবশ্যই জনসমর্থিত একটি বিষয়, জনগণ এটার জন্য প্রাণ দিয়েছে, কিন্তু এই মুহূর্তে নির্বাচিত সরকারের আসার পরে এই মুহূর্তে আপনার কি মনে হয় রাজনীতিবিদ হিসেবে? আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। আমরা ভাই একটা শব্দ ব্যবহার করেছেন, খুব আপত্তি আছে আমার, খুব স্ট্রং আপত্তি। দ্বিচারিতে ভালো শব্দ নয়, অ্যাটলিস্ট টকশোতে ব্যবহার করার মতো রুচিশীল মানুষের কাছ থেকে আমি এটা ব্যক্তিগত আশা করি না। আমি বিএনপির একজন সিনিয়র নেতার ক্ষেত্রেও এটা বলেছিলাম, এটা অন্যভাবে বলা যেতে পারে। একটা দলের বা একটা মানুষের ইস্যুভিত্তিক অবস্থান থাকতেই পারে, এটা কিন্তু দ্বিচারিতা নয়। সংসদে বাই অল মিনস বর্তমান বিরোধী দল, বিশেষ করে জামাতের নেতৃত্বে বা জামাতে ইসলামী, আমরা চাই এই সংসদ কার্যকর হোক। বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি, যে সংকট চলছে সারা দেশে এবং আমাদের বিগত ফেসিবাদের আমলের যে অর্থনৈতিক অবস্থা করে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার তো কিছুটা হলো মানে একটা অবস্থানে রেখে গেছে, মানে আগের চেয়ে হয়তো বেশি পতন হয় নাই, কিন্তু এখন কি অর্থনীতির চাকা ঊর্ধ্বমুখী হয়েছে? হয়তো কিছু কিছু প্যারামিটারে হইতে পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়। এই পরিস্থিতিতে কোনোভাবেই এই 2 বছর আগে যে আন্দোলন হয়েছে, যে ম্যাসাকার হয়েছে, যে ক্ষতি হয়েছে, এই পরিস্থিতিতে কোনোভাবেই এই দেশ একটা আন্দোলনে নেওয়ার মতো আমাদের আর্থসামাজিক অবস্থা নাই বা প্রেক্ষাপট নাই। কিন্তু জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে অর্জনটা হয়েছিল সেটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হচ্ছে। সংস্কার এবং সংশোধনের পার্থক্য যদি এখন টকশোতে এসে ব্যাখ্যা করতে হয়, এটা কিন্তু খুবই দুঃখজনক। আমরা জানি যে সংস্কার কি, সকলেই জানে, বিএনপিও জানে সংস্কার কি এবং সংশোধন কি। জুলাই সনদকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে গণভোট 68 হোক আর 70 হোক, সংখ্যাগরিষ্ঠ ভোটারের এই যে আকাঙ্ক্ষা, সেটাকে উপেক্ষা করে বিএনপি যে মুহূর্তে 2/3 মেজরিটি পেয়েছে, ওই দিনে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। যদি 2/3 মেজরিটি না পেত তাহলে কি হতো? তাহলে ওই গণপরিষদ হতো না? অবশ্যই হতো। তারা কি সংবিধান সংশোধন করতে পারত? এখন কিন্তু তারা সংবিধান সংশোধন করার মতো মেজরিটি তাদের আছে, কাজেই তারা এই ঝুঁকিটা নিয়েছে। তারা দেশকে, জাতিকে একটা সংকটের মুখে ঠেলে দিয়েছে। এবং আমরা এই সরকার, এই সময় তো নির্বাচন হওয়ার কথা ছিল না, এই সময় কারো প্রধানমন্ত্রী কেন দেশে আসার কথা ছিল না। ঠিক আছে, এটা আলোচনা আমরা জানি, এটা সবকিছু হয়েছে জুলাই। হ্যাঁ, বাট এটা তো আমরা সব জানি, কিন্তু আমরা বাইপাস করে যাচ্ছি। ঠিক আছে, আপনার যৌক্তিক জায়গাটা ভালো যে আপনি বলেছেন যে ঠিক এই মুহূর্তে আন্দোলনের কোনো অবস্থাতেই নয়, কিন্তু জনগণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, অথবা আরো সফট ল্যাঙ্গুয়েজ বলি, জনগণের আকাঙ্ক্ষাকে যে বাইপাস করা হচ্ছে, এই কথাটাকে জনগণকে জানানোর মাধ্যম কি আছে? এই রাজপথে আন্দোলন ছাড়া উপায় কি আছে? জনগণের কাছে যাইতে হবে। আমরা তো বলছি না সরকার পতনের আন্দোলন। ধন্যবাদ কর্নেল বাতেন। 30 সেকেন্ড সময় আছে সুলতান মাহমুদ। না, আমি কোনো অবস্থাতেই এই স্বাধীন দেশের একজন নাগরিক যে আন্দোলনের মধ্যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে নতুন সরকার বিরুদ্ধে নই, নতুন সরকার যৌক্তিকতার কথা বলছি, সেই জায়গাতে কোনো অবস্থাতে এখন দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, একটি সংকটকাল, দেশের মানুষ শিল্প কারখানা চলছে না, সেখানটাতে বিরোধী দল, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে উচিত সরকারকে সহযোগিতা না, দেশের জনগণকে, দেশের মানুষকে, যেখানে যেখানে সমস্যা আছে বিরোধী দলের কাজ হচ্ছে তারা হচ্ছে তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। এখন রাজপথের আন্দোলনের জন্য মোটেই উপযুক্ত সময় নয়। ধন্যবাদ। আমরা আলোচনার থেকে এই বিষয়টি কর্নেল বাতেনকে অবশ্যই ধন্যবাদ দিই যে তারা তাদের আন্দোলনের যে যৌক্তিক পরিস্থিতি সেটি নেই, সেটি তিনি বলেছেন। কিন্তু এরপরও জুলাই সনদের পক্ষে যাবার, যদি জুলাই সনদের বিপক্ষে আমরা কেউ নই, তবুও ঠিক এই মুহূর্তে যে সংকটগুলো রয়েছে মানুষের মধ্যে, যে অভাবের মধ্যে রয়েছে, অর্থনৈতিক যে পরিস্থিতি, 6 মাসের এই সরকার, এর উপরে যে বিশ্ব রাজনীতিতে যে চাপ দেশের উপরে পড়ছে, এই সব কিছু মিলিয়ে আমার
আমার পরামর্শ থাকবে, আমার আহ্বান থাকবে যে বিরোধী দল খুবই যৌক্তিক জায়গায় রয়েছেন এবং তারা আবারও ভাববেন যে আসলে কোন দিকে, কোন পর্যায়ে, কোন অবস্থায় কি করা উচিত এবং সেই জায়গাতে সরকারকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।